ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সংসদ সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোট সামনে রেখে মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এর মধ্য দিয়ে 1991 সালের পর এবার সর্বোচ্চ সংখ্যক 1967 প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে নামতে যাচ্ছেন। বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস বলছে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে বিএনপির সমর্থন ধরা হয়েছে 33%, জামায়াতের সমর্থন ছিল 29%। গত সপ্তাহে বাংলাদেশের কয়েকটি সংস্থার জরিপে সেই ব্যবধান আরও কমে বিএনপির সমর্থন 34.7% এবং জামায়াতের সমর্থন 33.6% পৌঁছেছে। আসন্ন নির্বাচনে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাসের মধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একসঙ্গে 59 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জানা গেছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও এখনও ভোটের মাঠে প্রায় অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির। সর্বশেষ তথ্য মতে 79টি আসনে বিএনপির অন্তত 92 জন এবং 10 দলীয় জোটে জামায়াতের 5 জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। এই বিদ্রোহী প্রার্থীরা কাদের জন্য গলার কাটা আর কাদের জন্য স্বস্তি, এসব নিয়ে রাজকাহনের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাচনে জোট হবে, জোটবদ্ধভাবে নির্বাচন হবে এবং বিদ্রোহী প্রার্থী থাকবে, দল থেকে বেরিয়ে যাওয়া প্রার্থী থাকবে, সেটি খুব স্বাভাবিক বাংলাদেশের ইতিহাসের জন্য। কিন্তু এবার আসলে বাংলাদেশে যেভাবে নির্বাচন হতে যাচ্ছে, যে জোট ভিত্তিক নির্বাচনের কথা আমরা ভাবছি বা দেখছি, সেই জায়গাটিতে যারা বিদ্রোহী প্রার্থী তারা আসলে নানানভাবে রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের বিশেষ প্রভাব ফেলতে যাচ্ছেন, এই সমালোচনা চলছে। আপনি কি মনে করছেন যারা এবারে বিদ্রোহী প্রার্থী, বিশেষ করে বড় রাজনৈতিক দলের, তাদের ভোট রাজনৈতিক দলগুলোর জন্য খানিকটা বড় প্রভাব, নির্বাচনী যে রেজাল্ট সেটি পাল্টে ফেলার ক্ষেত্রে এক ধরনের প্রভাবক হিসেবে কাজ করবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং ডিবিসির দর্শক শ্রোতাকে। দেখুন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার যে বিদ্রোহী প্রার্থী যেটা বলছেন, এইবার এর বিদ্রোহী প্রার্থী কিন্তু যারা হয়েছেন তারা নিজের দায়িত্ব নিয়েই তারা এটা হয়েছেন। কিন্তু 2024 সালে যদি আপনি দেখেন, তখন এই বিদ্রোহী প্রার্থীর যে ছড়াছড়ি হয়েছিল, সেটা তখনকার যে সরকারি দল ছিল আওয়ামী লীগ, এবং তার যে প্রধানমন্ত্রী তার ইচ্ছাই তারা আমিডামি নির্বাচন করার জন্য এই ধরনের বিদ্রোহী প্রার্থীদের তারা মাঠে নামিয়েছিল। যেহেতু বিএনপি সহ আমরা যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিলাম, আমরা ওই নির্বাচন বয়কট করেছিলাম। এতে করে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার একটা প্রবণতা তৈরি হয়েছিল। মনে হয় যে নির্বাচনে দাঁড়িয়ে তো তখন অনেক স্বতন্ত্র প্রার্থী পাশ করেছে। এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু এই অভ্যুত্থানের পরে দেশে আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিলাম, যারা 15 বছর বিগত আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, তো আজকে যদি আমরা খেয়াল করে দেখি যে যারা মাঠে এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আন্দোলন সংগ্রাম করেছিল, তার মধ্যে বৃহৎ দল বিএনপি, এবং তাদের চেন অফ কমান্ড যেটা থাকা দরকার ছিল, সেই জায়গায় অনেকটা আমি মনে করি যে দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তর বাইরেও তারা যে প্রার্থী হয়েছে, এবং তারা অনেকে আমি মনে করি যে পরীক্ষিত নেতা। কিন্তু আমি রাজনীতি করলে দলের সিদ্ধান্ত মেনে চলাটা আমার উচিত। কিন্তু তারা এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার ফলে আমার কাছে একটা ধারণা যে এই নির্বাচনে সেখানে বিশেষ করে একই দলের মধ্যে সেখানে সংঘাত এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা বড় সুযোগ সেখানে তৈরি করে দিচ্ছে তারা। ইতিমধ্যে দেখেন, প্রতীক বরাদ্দ হওয়ার আগেই এই জায়গাগুলোতে যেখানে স্বতন্ত্র প্রার্থী, আমি বিদ্রোহী প্রার্থীটা ওইভাবে না বলে যদি বলি, একই দলের থেকে তারা করেছে, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে গিয়েছে। তো এই যে স্বতন্ত্র প্রার্থী হয়ে তারা একসময় একই দলের মধ্যে বিদ্রোহ প্রার্থী বলে তাদেরকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে, কিন্তু তাদের পিছনে কিন্তু ওই এলাকায় পুরনো তাদের যে কর্মী সমর্থক, তারা কিন্তু তার পক্ষেও একটা অংশ মাঠে নেমেছে। এই যে পাল্টাপাল্টি, অর্থাৎ দলের মধ্যেই প্রার্থী হওয়ার পরে দলীয় মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে মাঠ দখলের যে একটা প্রতিযোগিতা আমরা দেখছি, কথার ফুলছড়ি, ইতিমধ্যে অনেক জায়গায় মারামারি সংঘাত হয়েছে। এতে করে মনে করি যে এই নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে
আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার যে চেষ্টা থাকা দরকার ছিল সেটা কিন্তু অনেকাংশে ব্যর্থ হয়েছে। আমি একটা কথা বলে শেষ করব। আমি মাগুরা 1 আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। সেখানে জেলার রিটার্নিং অফিসার বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে পক্ষপাতদুষ্ট আচরণ আমার সঙ্গে করেছে। যেমন যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসক, উপজেলায় হলে সহকারী রিটার্নিং অফিসার কিংবা ইওনো, কিন্তু জেলা প্রশাসন প্রশাসক রিটার্নিং অফিসার উপস্থিত থেকে আমার সামনে একটি রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ করে তার রুমে চলে গেছে। আমারটা নিয়েছে তার অফিস সহকারী একটা ক্লার্কের মাধ্যমে। এইটা নিয়ে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করলেও 11 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত নির্বাচন কমিশন এইটার ব্যাপারে একটা মতামত দেয় নাই। দ্বিতীয়, গতকাল রাতে গত একদিন আগে 20 তারিখ রাতে আমি মাগুরায় আমার শ্রীরামপুর গ্রামের বাড়ি সদরে, আমি শহর থেকে সেখানে গিয়েছি একটি কবর জিয়ারত করে। আমার পারিবারিক, বিশেষ করে আমার ওয়াইফ 2019-এ মারা গেছে, সেখানে আমি কবর জিয়ারত করে আমার বাড়িতে 10 মিনিট মতন ছিলাম। আধা ঘন্টার মধ্যে আমি শহরে চলে আসছি। গভীর রাতে আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, গান পাউডার বা যে কী বলে পেট্রোল ইত্যাদি ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। সেই রাতেই পুলিশ গিয়েছে, যাওয়ার পরে একটা ককটেল উদ্ধার করেছে। এরকম একটি ভয়াবহ দৃশ্য মাগুরাতে আমার ওখানে করেছে। পুলিশ প্রশাসন অনেক তৎপর এবং আমি ধন্যবাদ জানাই মাগুরার যে পুলিশ প্রশাসন, তারা নির্বাচনের ঠিক হাতে গোনা কয়েকদিন বাকি আছে, এই সময়টাতে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে সেটি আসলে এই সরকার বা আসলে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে সেই জবাবদিহিতার আওতায় তো আনতে হবে। সেটিও সেই জায়গাটিতে একটা প্রশ্ন থেকে যায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, জামাতের 5 জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন 10 দলীয় জোটে, সেটি নিয়ে আসলে জামাত কি ভাবছে? এই বিদ্রোহী প্রার্থীদের যে ফলাফল আসতে যাচ্ছে সেটি আপনাদের এই 10 দলীয় জোটের ক্ষেত্রে সেই ফলাফলে কোনো প্রভাব পড়বে বলে কি আপনারা মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। আমাদের বিদ্রোহী প্রার্থী একজন, ময়মনসিংহ ফুলবাড়িয়াতে। বাকি যেটি এটি সময়ের কারণে প্রত্যাহার করতে পারেননি, ইতিমধ্যে আজকে অনেকেই প্রত্যাহার করে নিয়েছেন। একজন ব্যতীত আমাদের অফিসিয়ালি আর কেউই বিদ্রোহী হিসেবে তারা কেউ মাঠে থাকবেন না। যেহেতু 10 দলীয় জোট, কিছুটা আসন সমঝোতা বিষয়ে আমাদের আলোচনা চলছিল। চূড়ান্ত পর্যায়ে 2-1 জায়গায় আমাদের আলোচনা কিছুটা বিলম্ব হওয়ার কারণে নির্ধারিত সময়ে তারা এটি করতে পারেননি। আজকেও চট্টগ্রাম 8 আসনের প্রার্থী সেখানে সংবাদ সম্মেলন করে নিজেকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। আশা করি 2-1 দিনের মধ্যেই আমাদের কোথাও কোনো বিদ্রোহী প্রার্থী থাকার সুযোগ থাকবে না। এবং এই ডিসিপ্লিনটা আমরা আগে থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরা জোটকে সর্বোচ্চ সহযোগিতা জামাত ইসলামী আমাদের জায়গা থেকে আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। তো আমরা যেটা মনে করি, একটা দলে তো স্বাভাবিকভাবে অনেক দিন পরে নির্বাচন হচ্ছে, সবাই দীর্ঘদিন মাঠে কাজ করেছেন। জামাত ইসলামী তো প্রায় 85টি আসন আমাদেরকে ছাড়তে হয়েছে। সব জায়গায় আমাদের 1 বছর 2 বছর থেকেই আমাদের নেতাকর্মীরা মাঠে ছিলেন। আগামীকাল থেকে তো প্রচারণাও শুরু হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে যদি আমি একটু আসি, আপনাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে ঢাকা 15 আসনে, বিশেষ করে সেখানে যদিও পাল্টা অভিযোগ আছে জামায়াত এবং বিএনপি অভিযোগ করেছে আপনারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠাচ্ছেন এবং সেটি আসলে ভিডিওতেও দেখা গেছে যে নারীরা বিভিন্ন বাড়িতে গিয়ে এনআইডি কার্ড আর বিকাশ নম্বর চাইছিল। সেটি সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি? প্রথম হচ্ছে, এটা মিডিয়া ট্রায়াল হয়েছে। হামলা করেছে যুবদল, সেখানে সিসি ক্যামেরা ফুটেজে এসেছেন। কিন্তু আমরা দেখলাম মিডিয়াগুলো সিন্ডিকেট করে তারা এটাকে একটা যে মব করা হয়েছে পরিকল্পিতভাবে। এবং দেখুন, জামাত ইসলামীর আমিরের আসন ঢাকা 15 আসন, যদি সেই আসনে এই জাতীয় আচরণ বিএনপির লোকেরা করতে পারে তাহলে আগামী দিনে কি অবস্থা হবে এটা কিন্তু এখনই আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে নানা জায়গায় আমরা বক্তব্য শুনছি যে 22 যেমন আমরা দেখলাম পটুয়াখালীর সেখানে বাউফলের বিএনপির প্রার্থী বলছেন যে 22 তারিখের পরে মাসুদের কোনো প্রার্থী নেতাকর্মী তারা দিবেন না, কেউ মাঠে নামতে পারবেন না। নানা ধরনের হুমকি দামকি সব জায়গায় দেওয়া হচ্ছে। তো আমরা মনে করি এটি একটি পরিকল্পিত হামলা চালানো হয়েছে। মূলত বিএনপির মধ্যে এখন একটা ভীতি কাজ করে।
আপনি যখন তারা- বিএনপির এক আমি একটু- আমি একটু বলছি, দেখুন। আমি একটু যুক্ত করি জামায়াতের আমি একটু- প্রার্থী আমি একটু খালেদুজ্জামান শেষ করি। বলেছেন সব সাইজ হয়ে যাবে, দেখুন। ঢাকায় কোনো সিট দেব না। শুনেন, এটি পুরনো বক্তব্য। আমি আপনাকে বলি, কিন্তু দেখুন, বক্তব্য তো দিয়েছেন তিনি। জামাত আপনাদের ইসলামী সময় আসলে পুরনো বক্তব্য বিএনপির হয়ে যায় এখন কেন? সবচেয়ে বড় ভয় হচ্ছে নারী ভোটাররা। একসময় তারা মনে করতো যে নারীরা তারা গড়ে দানা শেষে ভোট দেবেন, কিন্তু এবারে বিশ্ববিদ্যালয় ইলেকশন থেকে শুরু করে নানা জরিপে প্রমাণিত হয়েছে এবারের নারীদেরকে, নারী ভোটারদেরকে আগের মতো নানা ধরনের অফার দিয়ে, বিভিন্ন কার্ডের অফার দিয়ে তাদেরকে যে দানের শেষ প্রতীকে ভোট নেওয়ানোর সুযোগটা কমে গেছে, যার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে গতকালকে এই হামলাটি মিরপুরে হয়েছে। আজকে সকালে আমাদের আমিরে জামাত দেখতে গিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের মব সন্ত্রাস চলতে থাকে ইলেকশনের পরিবেশকে ব্যাহত করার জন্য, এটি কিন্তু কারোর জন্য শুভকর হবে না। কারণ আমরা জামাত ইসলামী 15 বছর আওয়ামী লীগের মায়ের আমরা খেয়েছি, সুতরাং আমরা নতুন করে আবার নব্য ফ্যাসিবাদের হাতে আমাদেরকে মারবেন আর আমরা লম্বা সময় সহ্য করব, এটি হতে পারে না। আমরা মনে করি রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী পরিবেশকে সহনশীল রাখার জন্য প্রত্যেকটি দলকে দায়িত্ববান হতে হবে। যদি কেউ আগ বাড়িয়ে কোনো দায়িত্বহীন কাজ করেন, তার জন্য তাদেরও কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা মনে করি মিরপুরে ঘটনা অত্যন্ত পরিকল্পিত। তারা আমাদেরকে একটু দেখাচ্ছে না যে আমরা কতটুকু সেখানে সরব আছি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। তারা নিজেরা আমাদের কর্মীদেরকে মেরেছেন, 16 জন নেতাকর্মী সেখানে আমাদের তারা আহত হয়েছেন এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে সেখানে। যদি সেখানে তারা উল্টো জামাতকে দায় চাপান, এই যুগে এসে এত মিডিয়া, এত মানে যোগাযোগ মাধ্যম থাকার পরেও যদি উল্টো জামাতকে দোষারোপ করা হয়, এই দোষারোপ মানুষ আসলে গ্রহণ করবে না। মাহমুদা হাবিবা, পাল্টাপাল্টি অভিযোগ তো আছেই। বিএনপির প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী আছে এবং আপনারা আপনাদের বিদ্রোহী প্রার্থীদেরকে বহিষ্কারও করেছেন। বহিষ্কার হওয়ার কথা তো বিএনপি আগেই বলে রেখেছিল এবং খুব সুস্পষ্ট নির্দেশনা ছিল দলের পক্ষ থেকে। এরপর আসলে দলীয় নির্দেশনা মানেননি এই বিদ্রোহী প্রার্থীরা, কেন তাহলে বিএনপি কি তাদের নিজেদের যারা প্রার্থী আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলো না? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, বিদ্রোহী প্রার্থী থাকবেই, বিদ্রোহী প্রার্থী বা বলুন বা স্বতন্ত্র প্রার্থী বলুন, এটা থাকবেই। আপনি জামাতের মতো একটা রেজিমেন্টেড পার্টি যারা বলছেন 1-2 বছর, ভাই তো এই মাত্র বললেন 10 মিনিট আগে, 1-2 বছর ধরে কাজ করছেন, তাদের মধ্যেও একজন বিদ্রোহী বলুন, 2 জন স্বেচ্ছায় ঘরে আটকে থেকে বলেছেন প্রত্যাহার করতে পারেনি, যেটাই বলুন, 3 জন ওইরকম আছে। আজকে আপনি যতই সংবাদ সম্মেলন করে বলুন যে আমি মানে আসলে সমর্থন দিলাম, প্রতীকটা থেকে যায়, প্রতীক ম্যাটার করে ভোটারের কাছে, ঠিক আছে? কাজে ওইগুলো অন্য হিসাব। আমাদের এক একজন নেতাকর্মী, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 17-18 বছর তো এই তাদের নিজেদের সিটে কাজ করেছে। এই ইমোশনটা অনেক টাফ ইমোশন, এই ইমোশনটাকে ম্যানেজ করে আনাটাও কঠিন। অনেকগুলো আসনে আমাদের এরকম সিচুয়েশন আছে। আর সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে সাংগঠনিক, এটা বলা হয়েছে, এবং স্তরে স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখুন, এইবার আপনাকে আমি আরেকটু কথাও অ্যাড করি। আমাদের আগামীকালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান দেশব্যাপী ভ্রমণ শুরু করছেন। আমরা প্রত্যাশা করছি এই ভ্রমণের মধ্যে অন্তত মানে আমরা 60% আসনে এটা ম্যানেজ করতে সক্ষম হব। কিছু জায়গায় থেকেই যাবে, এটা মানে কিছু জায়গায় হয়তো দেখা যাবে করা যাবে না, কিন্তু বাকিটা মোটামুটিভাবে ম্যানেজ করা যাবে। এই মাসের শেষ হতেই আপনারা সেটা সুস্পষ্ট চিত্র দেখতে পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা প্রভাব ফেলবেন, তা তো ফেলবেনই, তারা তো কিছু ভোট, অবশ্যই প্রত্যেকেরই তো ভোট আছে, আবার প্রত্যেকে জিততে পারবেন ভেবেই তো স্বতন্ত্র বা বিদ্রোহী হয়েছেন। কিন্তু দিন শেষে মার্কার একটা ভ্যালু থাকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। আপনি যাই বলেন না কেন, যিনি দাঁড়িপাল্লাতে ভোট দেবেন তিনি দাঁড়িপাল্লা থাকার পরে অন্য মার্কায় যাওয়ার মানে রিয়েলিটিটা কম। ওই ধানের থাকলে ওইখানে থেকে অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনাটা কম। মার্কার নিশ্চয়ই একটা বড় প্রভাব থাকছে, কিন্তু এই যে আপনারা অর্ধশত বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, সেই দায়টাও কি তাহলে আসলে বিএনপিকে এই নির্বাচনে এই প্রভাবের জায়গাটিতে বড় প্রভাব বিস্তার করছে কিনা? এটা তো একটা ফ্যাক্টর হয়ে যাবে যদি 50টা আসনেই থাকে, কিন্তু এটা থাকবে না তো। কারণ আজকে আপনি যেটা বলছেন তো কেবল শুরু, আমাদের নির্বাচনী প্রচারণা শুরু পর্যন্ত হয়নি এখনো। নির্বাচনী প্রচারণা আগামীকালকে সকাল থেকে প্রকৃতপক্ষে আমাদের চেয়ারম্যান শুরু করবেন থেকে সিলেট থেকে, এবং এই যে প্রসেসে আপনি এমনও দেখবেন যে শেষ পর্যায় পর্যন্ত অনেক প্রার্থী এটা তাদের মানে যেটা ম্যানেজ হয়ে যাবে, এটা ওভার দ্য টাইম, এটা আপনারাই দেখতে পাবেন। এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাইয়া একভাবে ব্যাখ্যা করলেন, যখনই কোনো ঘটনা ঘটে তারা তাদের রিপোর্ট প্রপার
আবার চলে আসে, ওটা হয়ে যায় মিডিয়া ট্রায়াল। আর যখন বিএনপির কিছু ঘটে সেইটা যদি মিডিয়াতে আসে তখন কিন্তু ওটা ন্যায্য মিডিয়া একটা উচিত মানে সঠিক দায়িত্ব পালন করেছে। কেন এই মিডিয়াতেই কি আমরা দেখিনি যে এই ব্যক্তি এটা ভিকটিম, তিনি এটা বলছেন না যে যার বাসায় মানে ফোন নাম্বার সহ চাইতে গেছেন এই নারীরা 22 তারিখের আগে, আপনি হ্যাঁ ভোট না ভোট নিয়েও তো আপনার যাওয়াটা উচিত না। আপনি তো ফার্স্ট অফ অল এই দেখুন, যে কোনো নারী তাকে ইভেন ওটার পরেও এই যে নারীকে আটকে রাখা হয়েছে, আমি সেটার পক্ষপাতী নই, কারণ আপনি পছন্দ হয়নি, আপনি দেবেন না, আপনি বিদায় করে দেবেন, আটকে রাখাটা যৌক্তিক হয় না। কিন্তু আপনি যেই ঘটনাটাকে টুইস্ট করলেন, ঘটনা টুইস্ট করে টোটালটা একটা নারী নির্যাতনের দিকে নিয়ে গেলেন, এইটা কিন্তু সঠিক হয় না। আসলে যাই বলেন, একটা ঘটনাকে টুইস্ট করে যে অসাধারণ ক্যাপাসিটি আমার আতিক ভাইদের আছে, 71 নতুন করে তাদের কাছে শিখতে হয়, তাদের কাছে 24 নতুন করে জানতে হয়, তাদের ভাইরা বললেন 17 বছর, ভাইরা তো বহুদিন ধরে এই সরকারের সাথে মিশে যে কাজ করছেন সে নিষিদ্ধ হওয়ার পর থেকে। হ্যাঁ, সিনিয়রদের ক্ষেত্রে অনেকেই পারেননি, অনেক অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে, সেটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হয়েছে। আমরা একসাথেই তো যুদ্ধ করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সহযোগিতা সর্বত্রই দিয়েছে। এখন নির্বাচনের মাঠ, আমরা মুখোমুখি, পাল্টাপাল্টি থাকবেই, সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, আবার ঢাকায় কোনো সিট দেব না। আপনারা এখনো প্রচারণা শুরু করেননি, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেখানে অনেক বিএনপি নেতা কর্মীকেও কিন্তু আমরা ইতিমধ্যে প্রচারণা অবশ্যই দেখেছি। প্রচারণা আপনি সেটা আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন। যেখানে যেখানে হয়েছে, যেখানে নির্বাচন কমিশন জেনেছে শোকজ করা হয়েছে, এবং যেখানে জানবে সেখানে শোকজ করা জরুরি, জবাবদিহি চাইতে হবে। কারণ এইবার আসলে নির্বাচন কমিশন একা এটা কন্ট্রোল করতে পারবে না। এইটা দল হিসেবে আতিক ভাইদের দলকে, বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে আসতে হবে, প্রার্থী হিসেবে তাদের প্রার্থীদের এগিয়ে আসতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে আসতে হবে আমাদের মিজান ভাইদেরকে, তাদের দলকে এবং তাদের প্রার্থীদেরকে। এই বিষয়টা যদি না সম্ভব হয়, কারণ আপনার কর্মী তো দিন শেষে আমাদের অনেক সময় মানে দলীয় অবস্থান কর্মীরা রাইটলি রিফ্লেক্ট করতে পারে না। কিন্তু মাহমুদা হাবিবা একটি কথা বলেছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, যে আপনারা আসলে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন বা যেভাবে আসলে আজকে নাজেহাল করা হয়েছে, যে ঘটনা আপনি যদিও বলেছেন যে টুইস্ট করা হচ্ছে ঘটনাকে, কিন্তু জামায়াত বলছে যে তারাও আসলে সহনশীল পর্যায়ে থাকবে না এই ঘটনা ঘটতে থাকলে, তারাও আসলে মানে ওনারা সহনশীল পর্যায়ে থাকবেন না, ওনারা কি করবেন এটা ওনাদের সিদ্ধান্ত, দল হিসেবে ওনাদের সিদ্ধান্ত থেকে ইনফ্লুয়েন্স করার কিছু নাই। অনেক বেশি বাড়ার সম্ভাবনা, আরো অনেক ধরনের হুমকি শুনবেন, কিন্তু নির্বাচনের জায়গায় হবে এইগুলা কথা। হুমকি প্রবণ যখন বক্তব্য হয়, এটা প্রথম থেকে আমরা শুনে আসছি, সই করব না জুলাই সনদে, যাব না অমুক জায়গায়, করব না এই কাজ, খেলবো না, তারেক রহমানের সমান যদি আমার কি বলো এটাকে সিকিউরিটি না হয়, মানে সমান সিকিউরিটি চাই, এটা অন্যায় হচ্ছে। তারেক রহমানকে তো ঘর থেকেও বের হতে দেয় না আমাদের চেয়ারম্যান। আমি একটা জাস্ট একটা কথা অ্যাড করি, তিনি একটা নর্মাল সফরে পর্যন্ত বেরোনো নিয়ে তাদের সিরিয়াস কনসার্ন ছিল, এবং তিনি প্রথমবারের মতো আজকে যাচ্ছেন, কিন্তু তার পরিবারের কাছেও যেতে পারেনি। কারণটা কি? কারণে বিপুল জনসমাগম, এটা তো একটা সমস্যা। এই সমস্যাটার কারণে তাকে আটকে রাখা হয়েছে। এই জায়গাগুলো নিয়ে আমরা আরো আলোচনা করতে চাই। একটি বিরতির সময় হচ্ছে, জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনারা হুমকি প্রবণ রাজনৈতিক দল হয়ে উঠছেন, ঘটনাকে টুইস্ট করছেন, বিদ্রোহী প্রার্থীরা আসলে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে যদি আসলে যারা সরাসরি মাঠে ভোটের জন্য লড়াই করছেন তাদের যদি এই অবস্থা হয়, তাহলে যারা আসলে দল থেকে বিদ্রোহী হয়ে গেছেন তারাও যদি একই রকম অবস্থানে চলে যান, সংঘাত সহিংসতার অনেক বেশি বাড়বে কিনা? দেখুন, আমি বলেছি যে বিদ্রোহী প্রার্থীরা আমাদের এই জোটে থাকবে না। আমি নিজেও তো আমার আসন ছেড়ে দিয়েছি এনসিপির আহ্বায়ককে, এবং তার সাথে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। যেই জায়গাতে আমাদের দলীয় নির্দেশনা হচ্ছে, যে আসনগুলোকে বিভিন্ন দলকে আমরা দিয়েছি, সব সেই যেই দলেরই হোক, সে এখন 10 দলীয় জোটের সে প্রার্থী, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা। আশা করি আমাদের এই জিনিসটা থাকবে না, 2-1 দিনের মধ্যে এটি কেটে গিয়ে সবাই একযোগে আমাদের জোটের যে 10 জন নির্বাচনী ঐক্যের প্রার্থীর ব্যানারে তারা সেখানে কাজ করবেন। দ্বিতীয়, যখন আমরা রাজনীতির সহনশীল পরিবেশ দেখতে চাই, কিন্তু আমরা নানা জায়গায় লক্ষ্য করেছি মানে যে বক্তব্যগুলো আসতেছে। দেখুন, আমরা বিএনপি জামাত তো আমরা একে অপরের শত্রু না, আমরা একসাথে আন্দোলন করেছি। আমি তো বলি, ফ্যাসিবাদের আমলে তো বিএনপিও জামাত সমানভাবে কিন্তু আমরা জুলুমের শিকার হয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সারদলও বিতাড়িত হয়েছে, শিবিরও বিতাড়িত হয়েছে। সবাই দলটাকে আমরা কোনোভাবে টিকে রাখার চেষ্টা আমরা করেছি, এবং আমাদের নেতারা, আমাদের আমির জামাত তো বহুবার কারাগারে গিয়েছেন, দলের সেক্রেটারি বহুবার কারাগারে গিয়েছেন। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই লন্ডন থেকে এসে তিনি ফাঁসির মঞ্চে তিনি সেখানে গিয়েছেন। আমাদের 500 মতো নেতাকর্মীরা আমাদের সেখানে শহীদ হয়ে গিয়েছেন। এটা বিএনপিরও হয়েছে। দেখুন, আমি যদি বলি যে আমাদের বিএনপি যে হারিস চৌধুরী, অবস্থাটা কি ভয়াবহ ছিল, তিনি দেশেই ছিলেন, তাকে নাম পরিবর্তন করতে হয়েছে। তো যারা এখন আমরা নানাভাবে বলি যে আমরা অমুকের ভিতরে মিশেছিলাম,
আসলে দেশের পরিস্থিতি কিন্তু আমাদের এরকম ছিল না। আমরা সবাই বিএনপির বহু কর্মী দেখছি তারা ঢাকায় তারা বিভিন্ন পেশা গ্রহণ করেছেন, সবাই পলাতক ছিল, অনেকে ধান খেতে ঘুমিয়েছেন, বাগানে ঘুমিয়েছেন। এগুলো তো তাড়াতাড়ি আমাদের ভুলে যাওয়াটা ঠিক নয়, কারণ আমরা সবাই জুলুমের মধ্যে ছিলাম এবং সবাই তার দলীয় নেতাকর্মী ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছে। আয়নাগর আমরা সবাই সেখানে ছিলাম। আমরা মনে করি এখন আমরা যেই বাংলাদেশটা আমরা পেয়েছি, আমরা কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য না দিয়ে জনগণ যাদেরকে ম্যান্ডেট দেয় সেই ব্যবস্থা কি আপনারা নিচ্ছেন? জামায়াত ইসলামী কি সেই ব্যবস্থাগুলো নিচ্ছে কিনা? আপনাদের জামাতের পক্ষ নেতাকর্মীরা থেকে যদি দু এক জায়গাতে বিচ্ছিন্ন বক্তব্যটা আসতেছেন, দু এক জায়গাতে, অনেক জায়গাতে পুরনো বক্তব্যকে এখন মিডিয়ার সামনে নিয়ে আসতেছেন, কিন্তু জামাত কখনো, ইতিমধ্যে আমাদের বলা হয়েছে। আপনাদের সব বক্তব্যগুলোকে আপনারা বিচ্ছিন্ন বলেন, না বিএনপি দেখুন, বক্তব্যকে বিএনপি বিচ্ছিন্ন আপনি বলছে। বক্তব্য দেখান তো, আমাদের 350 প্রার্থী আছে, এর মধ্যে কয়জনের বক্তব্য আপনি পেয়েছেন গরম বক্তব্য বলুন? আপনি এটাকে, আপনি একটা দেশে মানুষ ওপেন কথা বলেন, যা যা জায়গায় তিনি বিভিন্ন অবস্থাকে সামনে রেখে বক্তব্য দেন, কিন্তু দলগতভাবে জামাত ইসলামী বলা হয়েছে যাতে কোনো পার্টি তার নির্বাচনী ক্যাম্পেইনে তারা মানে ওই বক্তব্য না দেন যে বক্তব্য অন্যকে হিট করার মতো কিংবা যে বক্তব্যে পরিবেশ নষ্ট হতে পারে। এটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আশা করি আমাদের আগামী দিনগুলোতে আমাদের যারা প্রার্থীরা আছেন তারা নির্বাচনী আচরণবিধি মেনেই যাতে একটা সুন্দর নির্বাচন আমরা সবাই মিলে করতে পারি, তারা সেই ধরনের ভূমিকা পালন করবে। আমরা আশা করব যারা বিএনপির প্রার্থী আছেন তারা অমুক মাঠে নামতে পারবে না, অমুককে শেষ করে দেওয়া হবে, এই যে কথাবার্তাগুলো, এটি যদি আমরা পরিহার করি, একটা সুন্দর নির্বাচনের পরিবেশ আমাদের থাকবে এবং সবাই মিলে জনগণকে আসলে বিএনপির মধ্যে একটা পরিবর্তন আসুক। বিএনপি আসলে সেই পরিবর্তনটা করতে পারছে নাকি আসলে বিএনপিও চাইছে জামায়াতের মধ্যে পরিবর্তনটা আসুক? বেসিক্যালি যেটা হয়েছে, বিএনপি তো ভাবছে, মানে উনি যেটা চাইছেন এটা একইভাবে ওনার নিজের দলের ক্ষেত্রেও এই চাওয়াটা প্রযোজ্য হওয়া উচিত। যেমন আমি যেমন চাইছি আমার প্রার্থীদের ক্ষেত্রেও একই চাওয়া প্রযোজ্য আমার হওয়া উচিত। ভাইয়া যেটা বললেন, এটা আমাদের অসংখ্য নেতাকর্মী, যাদেরকে আমরা 273 জন আমাদের দলের দিয়েছি, এর বাইরেও আমাদের জোটভুক্তদের বাকিটা দেওয়া হয়েছে। কাজেই আপনি যদি হিসাব করেন সমস্ত প্রার্থীর কথা, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন না, ওই যে একজন ভদ্রলোক যিনি একজন ডাক্তার সাহেব, ওই যে আপনার 17তে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ডাক্তার খালেদ বোধহয়, তিনি তো বলেছিলেন এই পুরনো বক্তব্য নতুন বক্তব্য কিন্তু বিষয় না। উনি একটা কথা বলছেন, ঢাকায় কোনো আসন দিব না। এই যে যদি আমরা কথাগুলো ধরি, এটা যদি জামাত ইসলামের কথা ধরি, তাহলে একটা ভয়াবহ মিনিং। দেওয়ার তো উনি কেউ না, দেওয়ার তো ভোটার। তো মানে কি মেকানিজম আছে ওই বিকাশের চাওয়ার সাথে সম্পর্ক আছে? অনেক কথা এখানে যাওয়া যায়, কিন্তু এই জায়গাটায় আমার তর্কে যাওয়ার প্রয়োজন নেই। তো কারণ একটা কথা আতিক ভাই বলেছেন যে এটা কিন্তু বিচ্ছিন্ন 2-4 জন, কাজে ওনাকে কিন্তু এটা যখন কোট করবেন বিএনপির কোনো নেতাকে, যে তারা বলছেন দেখে নিব, ওটাও কিন্তু আপনাকে ওনাকে ধরে নিতে হবে যেটা বিচ্ছিন্ন ঘটনা। তিনি যদি তার একজন প্রার্থীর উদ্ধত্তপূর্ণ এবং ষড়যন্ত্রমূলক একটা কথাকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেন কিংবা পুরনো ঘটনা, একই সাথে এটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ আপনার ট্রিটমেন্ট সমান হতে হবে। আমার পক্ষে গেলে সেটা হচ্ছে মানে এইটা হচ্ছে রাইট কাজ, এবং আমার বিপক্ষে যেই করবে তার চেয়ে রং আর হতে পারে না। এই যে আপনাদের দলে এতজন বিদ্রোহী প্রার্থী, তারা আসলে দলীয় নির্দেশনাই মানেননি, তারা মাঠে গিয়ে আসলে অন্যান্য নির্দেশনা মানবেন, সেই নিশ্চয়তা কি আছে? সেটা তো নির্বাচন কমিশন নিশ্চিত করবে। দল বহিষ্কার যাদের করেছে তাদের ক্ষেত্রে তো আর দল তাদের জন্য দায়বদ্ধ নয় কোনোভাবে। দল থেকে বহিষ্কৃত যারা নেতা, তারা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে, সেটা দেখার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, একই সাথে বিএনপিও আছে। বিএনপি বরং 10 গুণ বেশি সূক্ষ্মভাবে বিচার করবে যাদেরকে তারা আলটিমেটলি যাদের সাথে মিটিগেট করতে পারবে না। যদি আবারও বলি আপনাকে, তো যে আমি প্রত্যাশা করছি এই মাস শেষ হতে আপনি দেখবেন এই সংখ্যাটা একেবারে উল্লেখযোগ্য হারে কমে আসবে, কিন্তু তারপরে হয়তো থেকে যাবে কিছু প্রার্থী যারা নিজস্ব স্বতন্ত্রতে ভোট করছেন। সেই ক্ষেত্রে একজন স্বতন্ত্র প্রার্থী তার আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা সেটা দেখার জন্য আমি আছি, অন্যান্য সব দল, আমার দল আছে, অন্য সব দল আছে, তারা দেখবেন। আমি আতিক ভাইয়ের সাথে ওই পয়েন্টে এক্সট্রিমলি একমত যে দেখুন, নির্বাচনটাকে যদি সফলভাবে বের করে আনতে হয়, এই ধরনের এই টোনের কোনো কথার আর কারো সুযোগ নাই। তোমাকে দেখে নিব, এরপর দেখে নিব, আগামীতে দেখে নিব, দেখে নেওয়ার মতো বিহেভ আমরা করব না বলেই আমরা কিন্তু এই বাংলাদেশে একটা ডিফারেন্ট টাইপ অফ নির্বাচন চাচ্ছি। এবং চাচ্ছি যেই ক্ষেত্রে আমি আতিক ভাইকে অ্যাপ্রিসিয়েট করি, তিনি কিন্তু নিজেও মনোনয়ন পেয়েছিলেন, সেটা তিনি স্যাক্রিফাইস করেছেন। আমি আমার এলাকায় মনোনয়ন চেয়েছি, আমি কিন্তু মনোনয়ন পাইনি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওইটার সাথে পিস করে কাজ করছি দলের জন্য। এরকম আপনি আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী পাবেন। 2-4 জন আছেন, তারা আমরা চেষ্টা করছি ওভারঅল ভোটের ওপরে যেন প্রভাব না পড়ে। 59 জন বা 52 জন যদি আপনার বিদ্রোহী থাকে, এইটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা থাকে, সেটাকে কমিয়ে আনার প্রচেষ্টা দল হিসেবে সর্বোচ্চ করা হচ্ছে। সেখানেও আসলে এক ধরনের মেকানিজমের কথা আপনি বলছেন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, যারা আসলে বিদ্রোহী প্রার্থী এবার সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে
যাচ্ছেন সেই জায়গাগুলোতে আমরা অনেক হেভিওয়েট বিএনপি নেতাকর্মীদেরকেও বাদ দিয়ে আসলে দলীয় স্বার্থে কিংবা জোটের স্বার্থে দেখেছি, এবং আপনার পাশে আসলে উদাহরণও আছে। ওই রাজনৈতিক দলগুলো যারা আসলে হেভিওয়েট প্রার্থীদেরকে নিজেদের এই এগিয়ে যাওয়ার মেকানিজমের স্বার্থে আসলে ত্যাগ করেছেন, সেই জায়গাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? দেখেন, আমরা বিএনপি সহ কিন্তু 2018 সালে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করেছিলাম। সেই সময় কিন্তু আমাদেরকে বেশ কিছু আসন দেওয়া হয়েছিল। এরপরে এই যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো যারা বিএনপির সাথে আমরা শরিক দল ছিলাম, আমাদের সঙ্গে বিএনপির একটা প্রতিশ্রুতি ছিল যে ঐক্যবদ্ধ আন্দোলন, একসাথে নির্বাচন এবং জাতীয় সরকার গঠন। তো সেই ক্ষেত্রে যদি আপনি খেয়াল করে দেখেন যে রাজনৈতিক দলগুলো ছিল তারা যে পরিমাণ আসন দাবি করেছিল কিংবা তাদের কাছে প্রত্যাশা ছিল, বিএনপি কিন্তু সেই পরিমাণ আমাদের সাথে একাধিক বসছে। যেমন আমি গণফোরামের পক্ষ থেকেও আমাদের তালিকা নিয়েছে, কথা বলেছে, কিন্তু তারপরে তারা তাদের দলকে মনে করি যে প্রার্থিতা নিয়ে এমন একটা সংকটের মধ্যে, সেই জায়গায় অন্যান্য শরিক দলের কিন্তু চাহিদা মতন কোনো সিট বা আসন সেভাবে দিতেও পারে নাই। তা আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাষ্ট্রটাকে এই 15 বছরে যে ভোটার ভিড় নির্বাচন কিংবা একদলীয় শাসন, নানা কারণে গণতন্ত্র সুশাসন ছিল না। সেই জন্যে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্যেই আমরাও কিন্তু এই ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসাবে জোটের কাছে বা শরিক দল হিসাবে বিএনপির কাছে আমরা সেই ধরনের পীড়াপিড়ি কিংবা কোনো রকম বিরুদ্ধাচারণ এখন পর্যন্ত আমরা করি নাই। কারণ আমরা চাই যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রটা আগে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসুক, দেশে দুর্নীতিমুক্ত কিংবা একটি সুশাসন ফিরে আসুক, এটা আমাদের একটা প্রত্যাশা। কিন্তু সেই জায়গায় বিএনপি একটি বড় দল এবং এই 15 বছর রাজপথের আন্দোলন সংগ্রামে তাদের এই সব নেতাদের অনেক মাঠ পর্যায়ে ভূমিকা ছিল এবং তাদের একটা প্রত্যাশাও ছিল। কিন্তু একটি রাজনৈতিক দলে অনেক নেতা থাকে, সেখানে তো একজনকেই বিএনপি মনোনয়ন দেবে বা জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো একজনকেই দেবে। সেই জায়গায় যদি আমি সেখানে এমপি হতে না পারি, তাহলে আমাকে বিদ্রোহ করা কিংবা এই ধরনের একটি মানে সংঘাতপূর্ণ অবস্থায় দলকে নিয়ে যাওয়া। এটাও বলতে শুনেছি যে দল কিছু করতে পারেননি, আপনার মানে প্রশাসনকে আমরা বলতে শুনেছি যে আপনারা আসলে কি করবেন। এই ধরনের বক্তব্য বা মন্তব্য যখন আসে, সেই জায়গাটিতে আসলে সংঘাত সহিংসতার যে প্রবণতা সেটিও বাড়ছে বলেও কি আসলে আমাদের একটা চিন্তার খোরাক জোগায় কিনা? না, সেটা আছে। আমি প্রথমত যে আমাদের এই যে বড় দলগুলো তারা তাদের প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং এই জায়গায় গত 15 বছরে আমরা যে ভিক্টিমাইজ হয়েছি তাতে আমাদের এই জায়গা ত্যাগ স্বীকার করে দলের সিদ্ধান্ত মেনে নেওয়াটা প্রয়োজন ছিল। এটা আমার একটা অবজারভেশন। আর একটা কথা বলি যে ধরেন প্রার্থী যারা আছে নির্বাচনে অংশগ্রহণ করবে, এখানে কিন্তু আমরা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি তার অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু 15 বছর একসাথে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য কিন্তু গড়ে উঠেছিল। আজকে এই নির্বাচনে আমরা যদি খেয়াল করি যে আমাদের মধ্যে এমন সব বক্তব্য, একে অপরের প্রতি হুমকি ধুমকি কিংবা আমরা যদি অধ্যত্বপূর্ণ অনেক শব্দও ব্যবহার করি, আমি যদি এত বেশি না বলে যদি বলি, যেমন ধরেন সম্প্রতি তো আপনারা দেখেছেন এই যে জামাত ইসলামের আমির হামজা এবং শাহজাহান চৌধুরী, তাদের যে ধরনের আস্ফালন এবং মানে কি বলে গণতন্ত্রের লেশমাত্র তাদের কথার মধ্যে সহনশীলতা কিন্তু আমরা পাইনি। যদিও যে মানে দলের পক্ষ থেকে একজনকে শোকজ করা হয়েছে, এটা ইতিবাচক। কিন্তু আমি কথাটা বলছি এই যে 15 বছর থেকে কি আমরা কোনো শিক্ষা নিতে পারলাম না? পরিবর্তনটা আসলে সামনে সেই নির্বাচন পরিবর্তনটা তো আমাদের মানে দরকার ছিল। এরপরও যদি আমরা এই মুহূর্তে যে জরিপগুলো আছে নির্বাচন কেন্দ্রিক, সেখানে তাকাই জামায়াত এবং বিএনপির যে সমর্থন, সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা পূর্বাভাস পাচ্ছি। সেই লড়াইয়ে আসলে এই আলোচনা, এই বিদ্রোহী প্রার্থীরা এই যে সামনের যে সমীকরণটি আসছে নির্বাচনকে ঘিরে, সেই সমীকরণ পাল্টে ফেলতে পারেন কিনা, সেই সম্ভাবনা কতখানি, এই উত্তর খোঁজার চেষ্টা করবো। জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস আমরা পেতে যাচ্ছি, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইটা আসলে জনগণের রায়ের মধ্য দিয়ে হবে, সেই প্রত্যাশাও আমরা করতে চাই। 1991 সালের পর আপনি নিশ্চয়ই জানেন এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী লড়াইতে নামতে যাচ্ছেন। এই প্রায় 2000 প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে নামতে যাচ্ছেন। সেখানে আসলে এই যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে কিংবা বিদ্রোহী প্রার্থীরা আসলে যেভাবে কথা বলছেন, তাদের যে আচরণ, সবকিছু মিলিয়ে সামনে নির্বাচনে আপনি আসলে সংঘাত সহিংসতা কমবে কিনা সেই আশাটা রাখতে পারছেন কি? দেখেন, আমি একটা কথা কোট করি, সেটা হচ্ছে
যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সেরা একটি নির্বাচন তিনি উপহার দিতে চান। তো এই জন্য এই যে ইতিহাসের সেরা নির্বাচন কিংবা একটা উৎসবমুখর যে পরিবেশের কথা উনি বলেছেন, তা আমি উৎসবটা দেখছি যে এই যে উপদেষ্টা পরিষদে যারা আছেন প্রধান উপদেষ্টা সহ তাদের মধ্যে উৎসবটা দেখছি, কিন্তু জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উৎসবমুখর পরিবেশ দরকার সেটা কিন্তু আমি লক্ষ্য করছি না। আমি একটি দলের নেতৃত্বে আছি, সেই জায়গা থেকে আমি বলি। তার একটা উদাহরণ দেই, আমাদের উপদেষ্টাদের অতি কথন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে মানে চরমভাবে ব্যর্থতা। আপনি যদি দেখেন যে আমরা শুরু থেকে বলছি যে আমাদের এখানে যে অবৈধ অস্ত্রগুলো আছে এবং 5ই আগস্টের আন্দোলনে থানাগুলো থেকে যে অস্ত্র লুট হয়ে গিয়েছিল সেগুলো ফেরত আনা এবং তার তালিকা প্রণয়ন করা, জনগণকে জানানো, এই কথাগুলো আমি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে যতবার দেখা করতে গিয়েছি আমার দলের পক্ষ থেকে আমি বারবার এগুলো বলেছি যে এই আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের যেরকম তালিকা করা হচ্ছে, পুলিশ প্রশাসনও তো অনেক পুলিশ মারা গেছে, আগুনে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, সাংবাদিক মারা গিয়েছে, কিন্তু একটা পুলিশ তারা তো রাষ্ট্রের সরকারি বাহিনীতে ছিলেন, রাষ্ট্রের বাহিনী, সেখানে যারা অপরাধ করেছে তাদের আপনি বিচার করেন, কিন্তু এই যে কতজন মারা গেল এবং থানাগুলোর থেকে কতটা অস্ত্র লুট হলো তার একটা তালিকা তো জনগণের কাছে আশা করে সরকারের দেওয়া কর্তব্য ছিল। এখন এই যে কয়েকদিন আগে যখন সারা দেশে আমার নিজের বাড়িতে যখন ককটেল বিস্ফোরণ হচ্ছে, আমি একজন প্রার্থী শঙ্কিত, সারা দেশে এই যে হাদিকে যেভাবে প্রকাশ্যে মেরে ফেলে দেওয়া হলো এরকম সারা দেশে প্রতিদিনই ঘটনা, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে আমি আশ্বস্ত করছি যে এই যে অস্ত্রগুলো লুট হয়েছে তারা এটা ব্যবহার করবে না, তার মানে কি সন্ত্রাসীদের সাথে যে অস্ত্র লুট করেছিল তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মানে যোগাযোগ রয়ে গেছে। তার মানে ওই জায়গাগুলো আসলে নির্বাচনের আগ মুহূর্তে আমরা এখনো কেন ঠিক করতে পারলাম না, সেই প্রশ্নটা থেকেই যে অ্যাডভোকেট আতিকুর রহমান, বিদ্রোহী প্রার্থীরা আসলে কেমন প্রভাব ফেলতে যাচ্ছেন সেটা নিয়ে যখন আলোচনা হয়, তেমনি এই বিদ্রোহী প্রার্থীরা কারোর জন্য যেমন গলার কাটা হচ্ছেন, তেমনি কোথাও না কোথাও গিয়ে আবার স্বস্তিরও কারণ হচ্ছে। বিরোধী দলের যারা বিদ্রোহী প্রার্থী তারা আপনাদের জন্য কি কোনো না কোনোভাবে সেই স্বস্তির কারণটা হতে যাচ্ছে? এটি সামগ্রিকভাবে বলা যাবে না, এটি নির্দিষ্ট এলাকাতে বলা যাবে কোথায় কতটুকু হচ্ছেন, তো সুবিধা তো পাওয়াই যাবে। যদি কোনো দল একাধিক প্রার্থী থাকেন দলীয় প্রতীকে, স্বাভাবিকভাবে অপোজিশন সেখানে সুবিধা পাবেন। তো আমাদের কাছে মনে হচ্ছে এটি একটা পর্যায়ে গিয়ে একটা জায়গায় চলে আসবে এবং প্রত্যেকটা দলই তার বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করে যাতে করে তার দলীয় প্রার্থী বিজয়ী হয় সে ব্যাপারে তারা সেখানে খেয়াল করবেন। দেখুন, আমাদের কাছে মনে হচ্ছে বিদ্রোহী প্রার্থীদের চেয়ে এখন আমাদের যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের নিরপেক্ষতা জরুরি। এখনও পর্যন্ত আমরা নির্বাচন কমিশন যেই নিরপেক্ষতা দেখানোর কথা তা কিন্তু আমরা খেয়াল করছি না। এটা নির্দিষ্ট দাবি নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হয়, তারা সেখানে আপোষকামিত হয়ে যান। দ্বৈত নাগরিকত্ব নিয়ে জনগণের অনেক কথা ছিল, ঋণ খেলাপি নিয়ে অনেক বক্তব্য ছিল জনগণের, আমরা দেখলাম কোনো একটা কারণে তারা মনে কষ্টও নিয়ে দিয়েছেন। এই যে মনে কষ্ট নিয়ে একটা নতুন বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বকে আমি অ্যালাউ করে দিয়েছি ইলেকশনের জন্য, ঋণ খেলাপিদেরকে আমি কনসিডার করছেন, এটা কিন্তু নতুন বাংলাদেশকে ধারণ করে বলে আমরা মনে করি না। দ্বিতীয়, সারা দেশে অনেক আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এখন আমি যদি বলি আমাদের জনাব তারেক রহমান তিনি গতকালকে যে কাজটা করেছেন করাল নির্বাচনী এলাকাতে, তিনি সেখানে ফ্যামিলি কার্ড দেখিয়েছেন, তিনি বস্তিবাসীদেরকে ফ্ল্যাট করে দেবেন বলেছেন, এটা কিন্তু এক ধরনের আচরণবিধি লঙ্ঘন। আমরা দেখলাম এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো দৃষ্টি আকর্ষণ কমিশন কিন্তু করা হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তারা নিরপেক্ষ হতে পারে, নানা জায়গায় আমরা নানা খবর পাচ্ছি, সেখানে আবারও তারা কোনো একটা মেকানিজম করে ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা বলি আমাদের ইলেকশনটাকে সুন্দর করার জন্য যেমন আমাদের দায়িত্ব আছে, আমরা মনে করি আমাদের নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখবেন, কারণ তারা দেখতে পাচ্ছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। আমরা চাই না আর কোনো কমিশনকে এরকম অপমানের মুখোমুখি হোক। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা আপনার জায়গাতে ভূমিকা পালন করুন, জনগণ যাদেরকে চায় সেটা যেই দলই হোক তাদের পক্ষে আপনারা ভূমিকা রাখবেন। কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, যখন এই একই ইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ আছে, জামায়াতের অভিযোগ আছে, এনসিপির অভিযোগ আছে, সবাই ইসিকে পক্ষপাত দুষ্ট বলার চেষ্টা করছেন, তাহলে ইসি আসলে কার হয়ে কাজ করছেন? দেখুন, এখন পর্যন্ত বিএনপি খুশি, মহাসচিব বলছেন না যে ইসি খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন, কারণ যেভাবে বিএনপি ইসিকে প্রেশারকে সেভাবে তারা দাবিগুলো মেনে নিচ্ছেন। তা আমরা মনে করি এখন পর্যন্ত জামাত এবং এনসিপি আমরা খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনের আচরণে
আমরা যারা চাচ্ছি নিরপেক্ষতা কিংবা তারা আইনিভাবে আইন সঠিকভাবে প্রয়োগ করবেন সবার ক্ষেত্রে, সেটি আপনারা সেটি এখনো আমরা দেখতে এখনো পাননি। লক্ষ্য মাহমুদা করছি হাবিবা, না। বিএনপিকে এখনো পর্যন্ত খুশি রাখার চেষ্টা করা হচ্ছে এবং এই যে বিদ্রোহী প্রার্থীরা তারা যদি আসলে কোনো না কোনো ভাবে বিরোধী দলের জন্য স্বস্তির কারণ হয় তাহলে বিএনপির জন্য সামনে গলার কাটা হয়ে দাঁড়ালো কিনা? আমি একটু ওনার শেষ কথা থেকে শুরু করি। প্রথমত গতকালকে ছিল আমাদের প্রয়াত সম্মানিত চেয়ারপারসনের দোয়া মাহফিল, সেখানে কোনো ফ্যামিলি কার্ড দেখানো হয়নি। এই বিষয়ে সেখানে তিনি গিয়েছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান তিনি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গায়, যেটা প্রতিটা প্রার্থী, আই রিপিট, জামাত এবং বিএনপির প্রতিটা প্রার্থী তাদের এলাকায় আছে। এবার জিজ্ঞেস করি তারা কি করছেন? তারা তো দোয়াই চাইছেন, তারা তো আগামীতে ধনধান্যে শস্য ভরা একটা মানে সুকোমল এলাকা উপহার দিবেন, এই তো প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোট চাইছেন না, কিন্তু বাকি সব করছেন। তাদের ক্ষেত্রে তো কোনো মাথা ব্যথা নেই। জামাত ইসলামের কোনো প্রার্থী কিংবা তাদের জোটের কোনো প্রার্থী কি বাসায় বসে আছেন? তারা কি শুধু অফিস করছেন? না, তারা এলাকায় আছেন। কি কাজ করছেন তাহলে? এখন তো নির্বাচনী প্রচারণা শুরু হয়নি, তো দোয়া মাহফিল করছেন, জানাজায় অংশ নিচ্ছেন, বিয়েতে যাচ্ছেন, বাড়িতে, গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাদের জন্য সব ঠিক আছে। কিন্তু সম্মানিত আমাদের চেয়ারম্যান যখন উত্তরাঞ্চল সফরে যেতে চাইলেন, মানে আপনার ওই সাইদ, আমাদের শহীদ সাইদের কবর জিয়ারত করে এবং শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করার জন্য, তখন কিন্তু জামাতি প্রতিবাদ জানিয়েছে ইয়ের কাছে, আপনার ইসির কাছে, এবং ইসি যখন অনুরোধ করা হয়, এই জেন্টলম্যানস বিহেভিয়ার আমাদের সম্মানিত চেয়ারম্যানই কিন্তু দেখিয়েছেন। তিনি কিন্তু ক্যান্সেল করেছেন ট্রিপটা, না করলেও পারতেন, কারণ জামাতের আমির ঘুরছেন তো, তিনি যেখানে ঘুরছেন তিনি ভোট চাইছেন না, কিন্তু তিনি ঘোরা মানে জনসংযোগ। নির্বাচন যখন আপনার সামনে প্রধান একটা বিষয়, তখন জনসংযোগ ম্যাটার করে। আপনি সালাম দিলেও ম্যাটার করে, আপনি মোসাফা করলেও ম্যাটার করে, আপনি কারো কুশল চাইলে বিনিময় করলেও ম্যাটার করে, এবং এটা বলা যে আপনাদের থেকে আপনারা আমার দিকে খেয়াল রেখেন, আমি ইনশাল্লাহ আমার পক্ষে যা করার করবো। তা জনাব তারেক রহমান আমাদের যিনি সম্মানিত চেয়ারম্যান, তার পরিকল্পনা আছে, তিনি পরিকল্পনায় কথা বলতেই পারেন। পরিকল্পনা নিয়ে আমরা সবাই কথা বলছি সারাক্ষণ। নিষেধ কোনটা? ভোট চাওয়া। কাজে আপনি কিন্তু এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলতে পারেন না। আপনি কি প্রত্যাশা করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নেবে এবং তার চেয়ারম্যান কোথাও যাবেন না, এই কনফাইন্ড হয়ে যাবেন শুধু এই কারণে যে তিনি কোথাও, তিনি, আমি শেষ করে দেব, আমি জাস্ট আপনাকে বলি, তিনি কোথাও বেরোলেই লাখ লোকের সমাগম হয়, এইটা তো আমাদের হাতে না। এইটার কারণে আপনি ইসিকে দোষারোপ করবেন, খুঁজে খুঁজে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন খুঁজে বের করবেন। যদি নির্বাচনে আচরণবিধি তারেক রহমানের লঙ্ঘন হয় আমাদের সম্মানিত চেয়ারম্যানে, তাহলে সেটা ইসি এটার দায়িত্ব নেবেন, কিন্তু দেখাতে হবে যে কোন জায়গায় লঙ্ঘন হয়েছে। একই কাজ তাদের প্রত্যেক প্রার্থী এবং আমাদের প্রতিটা প্রার্থী তাদের এলাকায় করছে। হ্যাঁ, দেখুন আপনি যেটা বলছেন, কোনো জায়গায় 3-4টা যে আসনগুলো বা হয়তো 10টা আসন বা 5টা আসন এরকম থেকে যাবে, ডেফিনেটলি সেখানে বিরোধী দলের একটা বেনিফিট হবে। আপনি যখন আমার ভোট কাটবেন, যে বিজয়, ওটা হয়তো বা আমার উইনিং ভোটটাই কাটলেন। কাজে কিন্তু আমি আবারও আপনাকে বলি যে এটা কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। 30 তারিখ বা 1 তারিখ বা 2 তারিখ, এমনকি 5 তারিখেও আপনি যে দেখবেন বহু প্রার্থী তাদের সহমত ঘোষণা করেছে, কারণ মার্কা রয়ে গেছে কিন্তু ধানের শীষ। জি, তার মানে সামনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কোনো না কোনো প্রভাব আসলে আমরা দেখতে যাচ্ছি। মাহমুদা হাবিবা, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।